নমস্কার। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে আমি পার্থ রায় চৌধুরী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসনের বিপিএসসি 102 ইউনিট 2 এর ভারতীয় থিঙ্কার মহাত্মা গান্ধী সম্বন্ধে আজ আলোচনা করব। অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার শুরু করেছি। প্রথম আমরা আলোচনা করেছি কৌটিল্য। দ্বিতীয় ইউনিটে আমরা আজকে আলোচনা করব মোহনদাস করমচাঁদ গান্ধী। উনি একজন ভারতীয় থিঙ্কার হিসাবে আমরা জনপ্রশাসনে আলোচনা করব, তার মহান কাজগুলিকে, এবং এ সম্বন্ধে আমরা যে সমস্ত আলোচনা শুরু করব প্রথমে আমরা বলে নিই যে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্ম 1869 সালের 2 অক্টোবর এবং 1948 সালে উনি মারা গেছিলেন। তিনি ভারতের এক মহান এবং ক্যারিসমেটিক নেতা। তিনি কেবল যে একজন মহান নেতাই ছিলেন না, এক ধারে তিনি এক চিন্তাবিদ, সম্পাদক বা এডিটর যাকে বলছি, রাইটার বা লেখক, আর সমাজ সংস্কারকও ছিলেন। তার জন্ম ঐতিহ্যবাহী এক বানিয়া ফ্যামিলিতে হয়েছিল, যেটাকে আমরা বলছি বণিক পরিবার, সেখানে হয়েছিল। এবং প্রথাগত তার শিক্ষা ছিল আইনে, লয়েতে। কোথায়? সেটা দক্ষিণ আফ্রিকাতে, সেখানে তিনি এটা নিয়েছিলেন। তার প্রথম জীবনটা কেটেছিল শিক্ষা দীক্ষা দক্ষিণ আফ্রিকাতেই। তিনি তার অহিংসা, বাক স্বাধীনতা আন্দোলন, সাম্য এবং স্বায়ত্ত শাসন, এই সমস্ত প্রতিটি বিশ্বাস দক্ষিণ আফ্রিকাতে সত্যাগ্রহ আর অহিংস আন্দোলন সংগঠনের মারফত প্র্যাকটিস করেছিলেন, বা যেটাকে বলবো উনি অনুশীলন করেছিলেন। তিনি এই সব আন্দোলন সংগঠিত করেছিলেন তার দক্ষিণ আফ্রিকাতে অবস্থানকালে। কখন? সেটা 1896 থেকে 1914 সালের মধ্যে। এখানে তিনি বর্ণবিদ্বেষী শাসনের বিরুদ্ধে যে আন্দোলন চালিয়ে গেছিলেন, এবং তার প্রধান প্রধান কাজগুলো কি ছিল? ওখানে বইয়ের যুদ্ধে আহত সৈন্যদের ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পসের হয়ে তাদেরকে সাহায্য দান করতেন। ফোনিক্স এবং টলস্টয় ফার্মে তার যে সমস্ত এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা উনি চালিয়েছিলেন তার বিভিন্ন কাজের ব্যাপারে। আর কি, ট্রান্সভালে উনি একাধারে বর্ণবিদ্বেষী শাসনের বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছিলেন। গান্ধীজিকে কি ভারতের আমরা সবাই জাতির পিতা হিসেবে বা চ্যাম্পিয়ন হিসেবে যাকে আমরা বলি, সেরকম তিনি তার যে অনন্য অহিংসা পদ্ধতির মাধ্যমে তিনি সমগ্র বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন, এবং পৃথিবীর বিশ্বকে সব জায়গাতে তিনি আকৃষ্ট করেছিলেন তার কি সত্যাগ্রহ আন্দোলন মাধ্যমে, যাকে আমরা এক কথায় বলি সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজির যে ফিলোসফি বা দর্শন এবং সমাজ বিজ্ঞানের উপর তার অনেক লেখা আমরা পাই। অনেক তার লেখা ছিল কার উপরে? ধর্মতত্ত্ব, আর কি ইন্টারডিসিপ্লিনারি, কোনো একটা বিষয়ের উপরেই কিন্তু তার লেখা আমরা উনি রেখে যাননি। বিভিন্ন বিষয়ের উপর অবলম্বন করে ইনি অন্তর্বিভাগীয় ধারণার উপর গড়ে তুলেছিলেন তার বিভিন্ন তত্ত্ব। তাছাড়া আমরা কোথায় বিভিন্ন আইনে দেখি, সমাজ সংস্কারে দেখি, তার সভ্যতাতে দেখি, অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা এবং জাতীয়তাবাদের উপর দেখি। তার যে বিখ্যাত লেখাগুলি ছিল সেগুলো কোথায় কোথায় তার এক একটা আমরা বলছি, আলোচনা করছি তার বিভিন্ন বই। যেমন প্রথম যেটা আমরা জানি যে হিন্দ স্বরাজ, পঞ্চায়েতি রাজ, ইন্ডিয়া অফ মাই ড্রিমস, আর কি যেটা বিখ্যাত আমরা জানি প্রত্যেকে, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তাছাড়া কি বহু বিষয়ের উপর তিনি লেখালেখি করে গেছেন একাধারে। তাছাড়া বিভিন্ন বিষয়ে তার মতামত, বিভিন্ন সংবাদপত্র যেমন ইয়ং ইন্ডিয়া, হরিজন, নবজীবন, এই সমস্ত কি সম্পাদকীয়তে তার এডিটোরিয়ালে তিনি একাধারে লিখে গেছেন। এবং
সেখানে মতামত জানান দিয়ে গেছে। সামাজিক সমস্যা বোঝার জন্য তার সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি কিন্তু খুব কাজে লেগেছিল। তাকে সমাজ বিজ্ঞানের অন্যান্য পণ্ডিতের থেকে কিন্তু সেটা আলাদা করে তুলেছিল। তিনি শুধু যে একজন তাত্ত্বিক পণ্ডিতই ছিলেন তা নয়, একজন অভিজ্ঞতাবাদী চিন্তাবিদও ছিলেন। তিনি সেই তত্ত্বগুলি গ্রহণ এবং অনুশীলন করেছিলেন যেগুলো তিনি বাস্তব জীবনে প্র্যাকটিস করেছিলেন। তার মানে কি, তিনি যে কেবল ফাঁকা যে তত্ত্ব দিয়ে গেছেন তা নয়, তিনি যে সমস্ত তত্ত্বগুলি দিয়েছিলেন প্রতিটি ক্ষেত্রে তিনি বাস্তব জীবনে গঠনমূলক ভাবে বিভিন্ন কর্মসূচির আকারে কিন্তু প্রচার করে গেছিলেন এবং নিজে প্র্যাকটিস করতেন সে সমস্ত ব্যাপার। এই ইউনিটে তার প্রধান প্রধান ধারণা আর ফিলোসফি বা দর্শন নিয়ে আমরা আলোচনা করব। স্বরাজ এবং ট্রাস্টিশিপ নিয়ে, ট্রাস্টিশিপ মানে ওচি ব্যবস্থা নিয়ে, সঙ্গে সঙ্গে আমরা তাদের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সাথেও আলোচনা করব। গান্ধীর মূল আদর্শগুলো ছিল স্বনির্ভরতা, যেটাকে আমরা অটোনমি বলছি, অহিংসা, সাম্য, স্বরাজ, সত্যগ্রহ, সর্বোদয়, স্টেট সম্বন্ধে তার ধারণা বা যেটাকে বলছে রাষ্ট্র সম্বন্ধে তার ধারণা, আর আধুনিকতা ও আধুনিকীকরণ, এসব নিয়ে তার তত্ত্ব আছে। ওচি ব্যবস্থা বা ট্রাস্টিশিপ যাকে আমরা বলছি সেটা নিয়ে ব্যবস্থা আছে। আর কি, সমাজ সংস্কার বিষয়ে তার ভাবনা, যেমন কি জাতিভেদ, অস্পৃশ্যতা, নারী মুক্তি, এই বিভিন্ন ধারায় তিনি সমাজ সংস্কার হিসেবে একাধারে বলে গেছেন। স্বনির্ভরতা, প্রথমে আসি তার তত্ত্ব, স্বনির্ভরতা, অটোনমি যাকে আমরা বলছি। গান্ধী নির্ভর করতেন যে প্রত্যেক মানুষের স্বাতন্ত্র থাকবে, অটোনমি থাকবে, বা এর মানে মানুষ হচ্ছে অর্থনৈতিক জীব এবং সেটা কি একজন মোরাল বিং। এই হিসাবে আমাদের অধিকার আছে যে অপরে আমাদের সত্তাকে শ্রদ্ধা করবে, সঙ্গে সঙ্গে কি অপরকে আমরা শ্রদ্ধা করার দায়িত্ব প্রত্যেকের বার্তায়। আমরা যদি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি তাহলে আমরা ব্যক্তিকে লক্ষ্য হিসাবে দেখি, লক্ষ্য অর্জনের মাধ্যম হিসাবে নয়। মানে এইমস মিমস এর ব্যাপার, এখানে ব্যক্তিকে লক্ষ্য হিসাবে যেন দেখা হয়, এইমস লক্ষ্য অর্জনের যেন ব্যক্তিকে মাধ্যম হিসাবে দেখা না হয়। বল প্রয়োগ দ্বারা কোনো ব্যক্তিকে তার আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে বাধ্য করে তাকে আমরা আশা আকাঙ্ক্ষা অনুযায়ী চালাতে পারবো না। তার মানে বলছে কাউকে জোর করে বল প্রয়োগ করে কিন্তু কাউকে তার বাধার সৃষ্টি করে আমরা আমাদের মত অনুযায়ী যেন চালাতে না হয়। প্রত্যেক ব্যক্তিরই ব্যক্তি হিসাবে স্বনির্ভরতা রয়েছে, অটোনমি রয়েছে, সবাইকে সে কথা কিন্তু মানতে হবে। গান্ধীজির স্বনির্ভরতার আদর্শের সঙ্গে অহিংসার আদর্শেরও কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তা আমরা এবারে আলোচনা করছি। সত্য, ট্রুথ, প্রতিটি ব্যক্তির স্বনির্ভরতায় বিশ্বাস করতেন তিনি। তিনি বলতেন চরম সত্যের অস্তিত্ব আছে, অ্যাবসলিউট ট্রুথের কিন্তু অস্তিত্ব আছে, কিন্তু ব্যক্তি তা জানে না। সেটা কি? ব্যক্তি নিজে নিজে যে সত্যটা জানে সেটা হচ্ছে রিলেটিভ ট্রুথ বা আপেক্ষিক সত্য। একজন ব্যক্তি জানা আপেক্ষিক সত্য তার দৃষ্টিকোণ থেকে কিন্তু সঠিক। অতএব সবার জানা আপেক্ষিক সত্য তাদের নিজের নিজের দৃষ্টিভঙ্গি হিসেবে ঠিক। তবে এই সিদ্ধান্তে আসতে পারা যায় যে কেউ যেহেতু চরম সত্য জানে না, অতএব কেউ তার জানা আপেক্ষিক সত্য মানতে অপরকে বাধ্য করতে পারে না। হিংসা প্রয়োগ করে তো একদম নয়। এখানেই গান্ধীর স্বনির্ভরতা ও অহিংসার আদর্শের ভিত্তিভূমি খুঁজে পাওয়া যায়। আমরা কেউ সত্য জানি না, প্রত্যেকেই আপেক্ষিক সত্য জানি। অতএব অপরের প্রতি বল প্রয়োগ না করে তার স্বনির্ভরতাকে শ্রদ্ধা করতে হবে, তার প্রতি অহিংস আচরণ করতে হবে। প্রসঙ্গত বলা যায় যে চরম সত্য কোনো ব্যক্তি, জাতি, দেশ, কালের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই সবকে ছাপিয়ে যায়। কোনো
নির্দিষ্টকালে বিভিন্ন ব্যক্তি চেষ্টা দ্বারা চরম কিছুটা আভাস পেতে পারে মাত্র। এবারে আসি ইকুয়ালিটি নিয়ে তার কথাবার্তা। ইকুয়ালিটি, সাম্য, যেটাকে আমরা বলছি সাম্য। গান্ধী সাম্য বলতে সবার জন্য আর্থিক সাম্য বোঝাতেন না। তার মধ্যে কি সাম্যের অর্থ হলো প্রত্যেকেই তার প্রয়োজন অনুপাতে স্বাচ্ছন্দ্য ভোগ করবে। জনগণের মধ্যে তীব্র আর্থিক বৈষম্য কিন্তু থাকবে না। কিন্তু এক্ষেত্রে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা কিন্তু তিনি পছন্দ করেননি, কারণ তিনি মার্ক্সের মতো রাষ্ট্রের মালিকানা সেটা কিন্তু পছন্দ করেননি। এখানেই মার্ক্সের সাথে তাকে আলাদা করা যায়। তিনি কারণ রাষ্ট্রীয় হস্তক্ষেপ কি করেন, উনি বলছেন যে জোর করে নিয়ে যাওয়া মানেটা কি, কারণ রাষ্ট্রীয় হস্তক্ষেপ ব্যক্তির স্বনির্ভরতা বা স্বাধীনতাকে নষ্ট করে। গান্ধীর ধারণায় প্রত্যেকে যদি নিজে হাতে কাজ করলে সাম্যের লক্ষ্যে পৌঁছানো যায়। এই কারণে গান্ধীর আদর্শ গ্রামে, যেটাকে উনি আদর্শ বলেছিলেন, গ্রাম কেবল তাদেরই ভোটাধিকার দেওয়া হয়েছে যারা নিজের হাতে চরকা কাটে। গান্ধীর মতে এই না থাকলে স্বনির্ভরতা ও অহিংসার আদর্শ রূপায়ণ করা অসম্ভব। নন ভায়োলেন্স, অহিংসা। আমরা দেখেছি স্বনির্ভরতার অহিংসার আদর্শ কিভাবে গান্ধীর সত্য সম্পর্কিত আদর্শকে ভিত্তি করে গড়ে উঠেছে। গান্ধী বলতেন হিংসা শুধু হিংসার পাত্রকেই অমানুষ করে তোলে। তিনি আরো বলেন শুধু ব্যক্তি হিংস্র আচরণ করে না, এটা বড় কথা, যে কেবল ব্যক্তি হিংস্র আচরণ করে, সামাজিক প্রতিষ্ঠানও কিন্তু, সোশ্যাল ইনস্টিটিউশন, সেগুলোও কিন্তু হিংসার জন্ম দেয়। এই প্রসঙ্গে গান্ধী কি বলছে, দারিদ্র, বেকারত্ব, বৈষম্যের উদাহরণ দিয়েছেন। এগুলো থেকেই তো জন্ম হয়েছে, এই সমস্ত ইনস্টিটিউশন থেকেই এসবগুলি জন্ম হয়েছে। স্বরাজ, সেলফ রুল, যেটাকে আমরা বলছি, গান্ধীর মতে স্বরাজের অর্থ হলো আত্মশাসন, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ। এই আত্মশাসন বা আত্মনিয়ন্ত্রণের অর্থ শুধু আত্মনিয়ন্ত্রণ বলতে আমরা ভারত সরকারকে ইংরেজ শাসন থেকে মুক্ত করবো সেটা নয়। এই আত্মশাসন বা আত্মনিয়ন্ত্রণের অর্থ শুধু ব্রিটিশ শাসন মুক্ত হওয়া নয়, সর্বার্থে ব্যক্তিকে পরিশাসন মুক্ত করতে হবে। পরিশাসন মুক্ত সর্ব ব্যক্তিকে, নিজেকে পরিশাসন, অপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট যাতে হতে পারি। গান্ধী বলেছেন তার স্বরাজ সংকল্প ধারণাকে একটি বর্গক্ষেত্র বলা চলে। স্বরাজ কথাটা বলছে একটা বর্গক্ষেত্রের মতো। একদিকে রয়েছে রাজনৈতিক স্বাধীনতা, অপরদিকে রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা, বাকি একদিকে রয়েছে নৈতিক ও সামাজিক স্বাধীনতা, আর অন্যদিকে ধর্মীয় স্বাধীনতা। কিন্তু গান্ধীর ধারণা অনুসারে এই ধর্মের, এই সাধারণ ধর্মের ধর্ম নয়, যে সত্য সর্বব্যাপী এবং অবিনশ্বর, সেই সত্যকে এখানে ধর্ম। তো ধর্ম বলতে আমরা মন্দিরে মসজিদে গিয়ে সমস্ত ধর্ম পালন করি তা নয়। গান্ধীর ধারণা অনুসারে এই সাধারণ অর্থে ধর্ম সেই ধর্ম নয়, যে সত্য সর্বব্যাপী অবিনশ্বর, সেই সত্যকে এখানে উনি ধর্ম হিসাবে গণ্য করেছেন। সেই সত্য সন্ধানের স্বাধীনতা কিন্তু সকলের থাকবে। আবার গান্ধী অন্য জায়গায় বলেছেন যে কেবল ব্রিটিশ শাসন মুক্ত হলেই যে স্বরাজ আসবে তা না। প্রকৃত স্বরাজ আনতে গেলে কি করতে হবে, রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে আমাদের ব্যাপক সমাজ সংস্কারও করতে হবে। এই সমাজ সংস্কার আবার তিন রকম, তার কাছে তিন রকম, মানে এক হচ্ছে কি হিন্দু মুসলিম একতা, অস্পৃশ্যতা বিলোপ, আর কি ব্যাপক সমাজ সংস্কার। এই সমাজ সংস্কার তিন রকম বললাম, কিন্তু গান্ধী এক কথায় বলেছেন এই সমাজ সংস্কারের বড় বাধা রয়েছে মানুষের মনে, মাইন্ডে। মানুষের মনের কুসংস্কার, ধর্মীয় উন্মাদনা আর বিচার ভিত্তিক আবেগের বাস। প্রত্যেক ব্যক্তিকে মানসিক বাধা কাটিয়ে উঠে আত্মনিয়ন্ত্রণ করতে হবে।
এইভাবে সমাজ সংস্কার হলে প্রকৃত করা সম্ভব। গান্ধীর মতে স্বরাজ অর্জনের জন্য পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশগ্রহণকারী গণতন্ত্র থাকা প্রয়োজন। প্রত্যেকে অংশগ্রহণ করবে, যে ডেমোক্রেসি কারো মারফত নয়। তিনি পশ্চিমী গণতান্ত্রিক ব্যবস্থায় স্বরাজ ভোগ করা সম্ভব নয়, এটা বলে দিয়েছেন ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে। কারণ তার মতে ক্ষমতায় কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারে না। ক্ষমতা না পারে গণতন্ত্র একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। পশ্চিমী গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ শাসন ব্যক্তি স্বাধীনতাকে কিন্তু ধ্বংস করে। গ্রামের অসংখ্য লোককে সর্বোচ্চ স্থানে অবস্থিত 20 জন লোক যদি শাসন করে, সেরকম অবস্থা। গান্ধী পরিকল্পিত অংশগ্রহণকারী গণতন্ত্রে গ্রামীণ সরকারের কিন্তু গুরুত্ব খুব খুব রয়েছে, ভূমিকা তার খুব। কোনটা? ভিলেজ গভর্নমেন্টের শাসন ব্যবস্থা এখানে কিন্তু কেন্দ্রীভূত থাকে। তার ধারণা অনুযায়ী সরকারি ক্ষমতা সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে, প্রত্যেকে যদি আমরা অংশগ্রহণ করে কাজ করি। এবারে আমরা আসছি সত্যাগ্রহ মুভমেন্ট। স্বরাজ হলো লক্ষ্য, স্বরাজটা হলো লক্ষ্য, স্বরাজ। সেই লক্ষ্যে পৌঁছবার মিনস হলো বা উপায় বা পদ্ধতি হলো সত্যাগ্রহ। স্বরাজ হলো এন্ড আর মিনস হলো কি? সত্যাগ্রহ। সত্যাগ্রহী কোনো অন্যায়ের বিরুদ্ধে অহিংসার নৈতিক প্রতিবাদ জানাবে, প্রতিপক্ষকে কোনো কিন্তু নিজ ত্যাগ ও দুঃখ বরণ করে সে আশা করবে নৈতিক শক্তির মুখোমুখি হলে, কি আশা করে? যে নৈতিক শক্তির মুখোমুখি হলে প্রতিপক্ষের হৃদয় পরিবর্তন সম্ভব এবং সে অন্যায়ের পথ কিন্তু পরিত্যাগ করে। সত্যাগ্রহের এখানে কয়েকটা বৈশিষ্ট্য আমরা বলছি, যে সত্যের প্রতি আগ্রহ, অহিংসা, প্রতিপক্ষ সম্পর্কে শ্রদ্ধা এবং প্রতিবাদকারী নৈতিক আচার আচরণ। আচ্ছা, এখানে গান্ধী মনে করতেন সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে অনেক পার্থক্য আছে। নিষ্ক্রিয় প্রতিরোধ হলো দুটো, কিন্তু একটা হচ্ছে সত্যাগ্রহ, একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ। নিষ্ক্রিয় প্রতিরোধ কারা করে? দুর্বলের অস্ত্র। কার্যসিদ্ধির জন্য প্রতিরোধকারী প্রয়োজনে হিংসার আশ্রয় নেয়। নিষ্ক্রিয় প্রতিরোধ বলছে এখানে। কার্যসিদ্ধির জন্য প্রতিরোধকারী প্রয়োজনে হিংসার আশ্রয় নেয়। কিন্তু সত্যাগ্রহ কি? শক্তিমানের অস্ত্র। সত্যাগ্রহে কোনোভাবে বল প্রয়োগ করা হয় না। নিষ্ক্রিয় প্রতিরোধ আর সত্যাগ্রহ। নিষ্ক্রিয় প্রতিরোধ হিংসার আশ্রয় নেয়, কিন্তু সত্যাগ্রহ শক্তিমানের অস্ত্র, কোনোভাবে বল প্রয়োগ করা এখানে হয় না। সত্যাগ্রহী পারিবারিক নিয়মকে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করে। সত্যাগ্রহী পরাজয় কি সেটা কিন্তু জানে না, কারণ সে অক্লান্ত ভাবে সত্যের জন্য লড়াই করে যায়। মৃত্যুকে সত্যাগ্রহী মনে করে মুক্তি, আর কারাগারকে স্বাধীনতার সিংহদ্বার। গান্ধী সত্যাগ্রহকে আত্মার শক্তি মানে সোল ফোর্স বলে, আর সত্যাগ্রহীর মৃত্যু যদি সংগ্রামে শেষ না হয়ে মুক্তি হয়, তবে সত্যাগ্রহীর আত্মাকে অবশ্যই স্বীকার করতে হবে। যে স্মিথ বলে যথার্থই বলেছেন, যেখানে মুক্তি দিয়ে বোঝানো ব্যর্থ হয়, সেখানে প্রতিপক্ষের সহানুভূতি আদায়ের জন্য আত্মত্যাগের নীতি নিঃসন্দেহে রাজনৈতিক পদ্ধতির ক্ষেত্রে গান্ধীর একটা সুস্পষ্ট অবদান। আসলে এবারে সর্বোদয়ের আক্ষরিক অর্থ কি? সবার উদয়, অর্থাৎ সবার মঙ্গল। গান্ধী সর্বোদয় বলতে বুঝিয়েছে সবার মঙ্গল।
ব্যক্তির বৈষয়িক, আর্থিক সব দিক থেকে ব্যক্তির সামগ্রিক জীবনের সুষম বিকাশ, সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এই জাতীয় মঙ্গলের কথা ভাবা হয়েছে। আসলে সর্বদাই কি এমন একটি সমাজ বলা চলে যেখানে বিশেষ ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা রয়েছে। এই সমাজ যেসব আদর্শ দ্বারা পরিচালিত হয় সেগুলি হলো কি আদর্শ সর্বোদয় সমাজ। এগুলো অহিংসা, সকলের মঙ্গল, নতুন মূল্যবোধ, আত্মসংযম, দায়িত্ব পরিষদ, বৃহৎ সরকারের বদলে গ্রামীণ সরকার, বৃহৎ শিল্পের পরিবর্তে গ্রামীণ আর ক্ষুদ্র শিল্প। সর্বদয়ের মূল কথা হলো সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই মানুষ বর্তমান যুগে কি করছে, যে অসাম্য, অবিচার, অত্যাচারের কারণে তার সাধারণ গান্ধীর উদ্দেশ্য ছিল কি সমময় মানুষকে পুনঃপ্রতিষ্ঠা করা। রাষ্ট্রের সম্পর্কে গান্ধীর ধারণা। গান্ধী কি সারা জীবন অহিংসার পূজারী ছিলেন। তিনি মনে করতেন রাষ্ট্র হলো সংগঠিত, অর্থাৎ রাষ্ট্র নামক সংগঠনের প্রকৃতির ভিত্তি হলো পীড়ন আর হিংসা। রাষ্ট্র কি করে, বলপূর্বক মানুষের বশ্যতা আদায় করে, ফোর্স করে, ফোর্স এন্ড মেইন থিং কি করে, তার ডমিনেশন। রাষ্ট্র জোর করে মানুষের ডমিনেশন আদায় করে, বশ্যতা আদায় করে। এই কারণে গান্ধী রাষ্ট্র হলে কি ক্ষতি, এই সম্বন্ধে উনি একটা রাষ্ট্র সম্বন্ধে উনি এরকম ভাবে বিচার করে গেছেন। রাষ্ট্র হিসাবে মানুষের কি ক্ষতি, রাষ্ট্র বলপূর্বক মানুষের বশ্যতা আদায় করে, এটি উনি কখনোই বলপূর্বক মানুষের বশ্যতা আদায় করতে হবে সেটা উনি কখনো চাননি। গান্ধীর ধারণায় যদি রাষ্ট্রের হস্তক্ষেপে কোথাও কোথাও শোষণ ও বঞ্চনার অবসান ঘটানো সম্ভব, রাষ্ট্র মানুষের চরম ক্ষতি সাধন করে। কারণ রাষ্ট্রের বল প্রয়োগ ব্যক্তিত্ব আর নৈতিক চরিত্রকে ধ্বংস করে দেয়। গান্ধী বলতেন রাষ্ট্র যেহেতু হৃদয়হীন যন্ত্র, মানে সোললেস মেশিন, অতএব কোনোভাবেই তার হিংস্র স্বভাবের পরিবর্তন করা যাবে না। এখানে একটা কথা, যে রাষ্ট্র কেবল যে বল প্রয়োগ করে মানুষের হিংসা করে মানুষের বশ্যতা আদায় করে সেটাই বড়। গান্ধী কিন্তু কিছু কিছু বলেছিলেন যে রাষ্ট্রের হস্তক্ষেপে কোথাও কোথাও কিন্তু শোষণ, বঞ্চনার অবসান ঘটানো, ধ্যান করে মানুষের কিছু কিছু জায়গায় ওয়েলফেয়ার স্টেটের যে সমস্ত কার্যকলাপ সেটা ঘটিয়ে আমরা মানুষের বঞ্চনার আর শোষণ থেকে আমরা মুক্তি ঘটাতে পারে রাষ্ট্র। কিন্তু উনি বল প্রয়োগের ব্যাপারটা উনি মেনে নেননি। তবু আসলে বল প্রয়োগ কি করে করে, তার পুলিশ আছে, পুলিশ, তার মিলিটারি ডিপার্টমেন্ট, তার নির্দিষ্ট সেরকম আইন আছে। তো এসব দিয়ে সরকার কি করে বশ্যতা আদায়ের জন্য ডমিনেট করে, মানে সংগঠিত হিংসা করে, যেটাকে আমরা বলছি। তাই রাষ্ট্রের বল প্রয়োগ ব্যক্তির ব্যক্তিত্ব ও নৈতিক চরিত্রকে ধ্বংস করে দেয়। রাষ্ট্র যেহেতু হৃদয়হীন যন্ত্র, অতএব কোনোভাবেই তার হৃদয়হীন যন্ত্র ওকে তার যে স্বভাবটা যে পরিবর্তন করবে সেটা কখনো করা সম্ভব হবে না। কারণ পুলিশ থাকবে রাষ্ট্র ব্যবস্থায়, পুলিশ মিলিটারি থাকবে রাষ্ট্র ব্যবস্থায়, এইসব জিনিস তো স্বাভাবিক। তবে গান্ধী বাস্তববাদী চিন্তাবিদ হিসেবে বুঝেছিলেন যে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে কিন্তু আমি এড়িয়ে চলতে পারবো না, বিলোপ করতে পারবো না, এলিমিনেট করতে পারবো না। সেই জন্য তিনি অহিংস রাষ্ট্রের কথা বলেছিলেন। রাষ্ট্রই অহিংস হতে হবে, নন ভায়োলেন্ট স্টেট। যে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে সে ন্যূনতম বল প্রয়োগ করবে। গান্ধী স্বরাজ ও সর্বদয়ের আদর্শ সম্পর্কে জানতে গিয়ে যে গ্রামীণ সরকারের কথা জানা গেছে, সেই সরকার গান্ধীর মতে
কি যে গ্রামীণ সরকার আমরা জেনেছি, আগে বললাম না, আগের পড়াতে আমরা বললাম যে গান্ধী গ্রামীণ সরকার, ভিলেজ গভর্নমেন্ট। তো এই এরা কি করবে যে এরকম রাষ্ট্রের মতো বৃহৎ বল প্রয়োগ করবে না, এরা মিনিমাম যেটুকু বল প্রয়োগ করছে এরকমই করবে, হয়তো চৌকিদার দিয়ে পুলিশ মানে সেরকম কাউকে ধরে আনবে, এইসব ব্যাপার, ন্যূনতম বল। গ্রামীণ সরকারের কাজকর্ম আচরণের ভিত্তি হবে কি হিংস্রতা নয়, নীতিবোধ ও দায়িত্বশীলতা। এই প্রসঙ্গে গান্ধীজির কি জন্য রামরাজ্যের ধারণার কথা মনে আসে। রামরাজ্য, গান্ধী রামরাজ্য দিয়েছেন কি পূর্ণাঙ্গ গণতন্ত্র, ফুল ডেমোক্রেসি, যেখানে জাতিভেদ জাতিতে হানাহানি থাকবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সহিষ্ণুতা অনুশীলন করবে, সহিষ্ণুতা অনুশীলন করবে, সমাজের সকল স্তর ন্যায় বিচার শুরু হবে। গান্ধী সমাজ ও রাষ্ট্রের মধ্যে পরিষ্কার পার্থক্য করে সমাজকে রাষ্ট্র অপেক্ষা অধিক গুরুত্ব দিয়েছিলেন। সমাজ রাষ্ট্রের ন্যায় বল প্রয়োগ করে না, অতএব সমাজের পরিমণ্ডলে ব্যক্তিত্বের স্ফুরণ ও নৈতিক উন্নতি সহজ ও স্বাভাবিক হতে পারে। এবারে আমরা আলোচনা করব গান্ধীজি মডার্নিটি আর মডার্নাইজেশন নিয়ে কি আলোচনা, আধুনিকতা আর আধুনিকীকরণ। এই সময় আবার গান্ধীর সমালোচনাও এর মধ্যে আছে একটু। গান্ধী আধুনিকতা আর আধুনিকীকরণের সুবিধাগুলি কখনো কিন্তু অস্বীকার করেননি, কিন্তু তিনি মনে করতেন এইসব সুবিধা পাওয়ার জন্য মানুষকে খুব বেশি মূল্য দিতে হচ্ছে। আধুনিক বিজ্ঞান আর কারিগরি বিদ্যার সুবাদে কি মানুষের গড় আয়ু কিন্তু বেড়ে গেছে। আধুনিকতা আগে সমস্ত বিজ্ঞান এসছে, কারিগরি বিদ্যা এসছে, মানুষের গড় আয়ু বহু বেড়ে গেছে। আগে যা ছিল, আমরা আগে কত তাড়াতাড়ি সমস্ত মানুষের মৃত্যু হতো, এখন অনেক বেশি, এখন সিনিয়র সিটিজেনের সংখ্যা কিন্তু বেশি। কি কারণে হচ্ছে? এখন আমরা আধুনিক বিজ্ঞান, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ওষুধ, নতুন নতুন ব্যাপার স্যাপার যে সমস্ত আসছে দিনকে দিন, সেগুলোর উপরে স্বাস্থ্যের হাতে বিভিন্ন জায়গায় ছোড়া হয়েছে। আধুনিক বিজ্ঞান কারিগরি বিদ্যার জন্য সুবিধা হয়েছে। এই সমস্ত কারণে তাদের গড় আয়ুটা বেড়ে গেছে, উৎপাদনও বেড়ে গেছে। আমরা আগে যা আমাদের দেশে উৎপাদন হতো, ধান উৎপাদন হতো, গম উৎপাদন হতো, বিভিন্ন শাকসবজি উৎপাদন হতো, সে সমস্ত উৎপাদন এখন বহু গুণ বেড়েছে। যেমন জনসংখ্যা বেড়েছে তেমন তার উৎপাদনও বেড়েছে। আমরা অনেক সময় দুর্ভিক্ষ আর খরা, আগে যেমন প্রতি বছর আমরা ওটাকে প্রতিরোধ করছি। আমরা বিভিন্ন ভাবে আমাদের আবহাওয়াকে আমরা অনেকটা জানতে পারছি, সেই হিসাবে আমরা আগে থেকে প্রতিরোধ করবার ব্যবস্থা করছি, নিজেরা যাতে সজাগ থাকি। দুর্ভিক্ষ খরাকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আধুনিক বিভিন্ন রকম অতিরিক্ত দৈহিক পরিশ্রমের হাত থেকে আমরা কি শ্রমজীবীকে বাঁচানো সম্ভব হয়েছে। আগে মানুষ এক পদ্ধতিতে দৈহিক পরিশ্রম করতে, এখন অন্য পদ্ধতিতে করে, এমন বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে এখন তাদের দৈহিক পরিশ্রমের হার আমরা শ্রমজীবীদের অনেক কমিয়ে দিয়েছি। এখন বিভিন্ন অটোমেশন এসছে, বিভিন্ন রকম কম্পিউটারাইজ ব্যবস্থা এসছে, বিভিন্ন রকম মানে আমরা আর্টিফিশিয়াল মেশিন এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। বিভিন্ন কাজকে আমরা সেরকম ভাবে সংগঠিত করেছি যাতে মানুষের কাজ, যেগুলো দৈহিক কাজ, মানুষের মানসিক অনেক কাজ হয়ে গেছে আমরা। কিন্তু সঙ্গে সঙ্গে কি ক্যারেক্টার ব্যাপার, আমরা গণহত্যার জন্য মারাত্মক সব অস্ত্রশস্ত্র তৈরি হয়েছে, অ্যাটমিক বোম তৈরি হয়েছে, বায়োলজিক্যাল অস্ত্র তৈরি হয়েছে। এই সমস্ত কি, এগুলো সবই তো কারিগরি বিদ্যার সুবাদে, আধুনিক বিজ্ঞান কারিগরি বিদ্যার সুবাদে এই সমস্ত জিনিস এসেছে। একদিকে যেমন ভালো এসেছে, একদিকে অপরদিকে তখন মানুষের গণহত্যার জন্য মারাত্মক অস্ত্রশস্ত্র তৈরি হয়েছে। মানুষদের মধ্যে কি কাজকর্ম করার প্রবণতাটা দিন দিন কমে যাচ্ছে। এই সমস্ত আসার ফলে গ্রাম থেকে শহরে সব চলে আসছে, গর্ভহীনতা দেখা দিচ্ছে, শ্রমিকদের কাজ এখন কি এমন সব এসেছে, রুটিন কাজ হয়ে গেছে, বৈচিত্র্যহীন হয়ে পড়ছে।
একই লোক একই কাজ একই ব্যাপার প্রতিদিন করছে, তার মধ্যে একটা মানসিক বিশৃঙ্খলা চলে আসছে একই জিনিস বারবার করার ফলে। এই সমস্ত জিনিস যেমন অনুমান করেছিল এবং সাধারণভাবে মানুষের মধ্যে অসহায়তা নিঃসঙ্গতা বোধ দুটো যে ছড়িয়ে পড়ছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। আধুনিকতা সমালোচনা করে অনেকে গান্ধীকে বলে কি, ও এগুলো থেকে বাধা দেওয়া হচ্ছে, তার মানে উনি আধুনিকতা বিরোধী, আধুনিকীকরণ বিরোধী, এই সময় অনেকে আলোচনা করেছে। তাই জন্য ওনাকে অনেকে বলতেন যে প্রগতি বিরোধী, এরকম ওনাকে আলোচনা করেছে। কিন্তু গান্ধীর সমালোচনার একটা বিশেষ মূল্য আছে। গান্ধীর সমালোচনাকে গ্রহণ না করেও আমরা যদি আধুনিকরণ সম্পর্কে তার যে সাবধান বাণী আছে সেটাকে নিয়ে আমরা ফলো করি বা খেয়াল রাখি, তবে আমরা কিন্তু অগ্রগতির পথ আমরা অনেক এগিয়ে যাব। এখন ট্রাস্টিসি বা যেটাকে আমরা বলছি কোচি ব্যবস্থা, গান্ধীর ট্রাস্টিসি বা কোচি ব্যবস্থা, এই তত্ত্বের মূল কথা হলো কি, ত্যাগের মাধ্যমে ভোগ। ভাবছি আমরা যেটা ত্যাগ করি তার মধ্যেই আমরা ভোগ করতে পারবো। গান্ধী অর্থনৈতিক সামাজিক সাম্য প্রতিষ্ঠার সম্পর্কে কোচি ব্যবস্থা বা ট্রাস্টিসিকে প্রবর্তন করতে চেয়েছে। সামাজিক সাম্য প্রতিষ্ঠা, অর্থনৈতিক সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য উনি কোচি ব্যবস্থা বা ট্রাস্টিসি তিনি পুঁজিপতিদের কাছে মানে ক্যাপিটালিস্টদের কাছে আবেদন করে তার হৃদয়ের পরিবর্তন করতে হবে, তাদের ব্যক্তিগত সম্পত্তির একটি অংশ ওচি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেছিলেন পুঁজিপতি আবেদন করে মানে তাদের হৃদয়ের পরিবর্তন করে এই ব্যবস্থাটা তৈরি করতে হবে, তাদের ব্যক্তিগত সম্পত্তি যা আছে কিছু কিছু অংশই ট্রাস্টিসিপের মধ্যে নিয়ে আসতে হবে। আইনের মাধ্যমে প্রগতিতে কিন্তু বিশ্বাস জোর করে তার রুল করে তার আইন করে তার সম্পত্তি নিয়ে সেটা আমরা বাটোয়ারা করব গরিবদের মধ্যে, সে সম্পর্কে ওনার বিশ্বাস ছিল না। তিনি বলছেন না, ওনারা জোর করবে কেন, জোর কেন করতে হবে, ওনারা নিজেদের হৃদয় পরিবর্তন হবে, ওনারা ভালো বুঝবেন, ওনারা সেখান থেকে ওনাদের সম্পত্তি ওনারা ট্রাস্ট ব্যবস্থায় অনেকে আমাদের দেশে ভারতে অনেকে বড় বড় কোম্পানি যারা ছিল আগেকার পুরনো কোম্পানি যারা ট্রাস্ট হিসেবে অনেক জিনিস দান করেছে, টাটা বিড়লা বিভিন্ন কোম্পানি আজ বলে নয়, বহুত আগে থেকেই তারা আছে, যে সমস্ত স্বাধীনতার পূর্বে গান্ধীর কথার মধ্যে দিয়ে তাদের পূর্বপুরুষরা এখন যারা আছে তাদের পূর্বপুরুষরা অনেক জিনিস আছে ট্রাস্টি সম্পত্তিতে কনভার্ট করেছিলেন, সেগুলো বিভিন্ন আছে, কোথাও হসপিটাল আছে, আছে কোথাও কোনো কারখানা আছে, সব ট্রাস্টিশিপের উপরে বেস করে সবগুলো হয়েছে। মানে গান্ধী আইন কিন্তু বলেছিলেন না, তাদের কাছ থেকে গান্ধী আইন করে আমরা কিন্তু নেবো না, এই যে আমরা বিক্রি করে দেবো, গভর্নমেন্টের জিনিস নিয়ে নেবো, মানে পাবলিকের জিনিস আমরা নিয়ে নেবো, সেটা জনসাধারণের সম্পত্তিতে হয়ে যাবে, সেরকম ব্যবস্থা আইনের মাধ্যমে প্রগতিতে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন একমাত্র মানুষের মনের পরিবর্তন হলেই কিন্তু আইন কার্যকর হতে পারে, মনের পরিবর্তনের উপরে কিন্তু আশা করেছিলেন। এই আশি ব্যবস্থা মনের পরিবর্তন, কিন্তু এই ট্রাস্টিসিপ ব্যবস্থাকে রাষ্ট্রের আইন নিয়ন্ত্রণ করবে, গান্ধী এই অভিমত। তবে এই যে ট্রাস্টিসিপ আইন যেটা আছে সেটা কেমন হবে, কিভাবে হবে, সেটা যেন রাষ্ট্র, সে আইনটা যেন রাষ্ট্র নিয়ন্ত্রণ, গান্ধী এই মত চেয়েছিলেন, ওরা নিজেরা চালাবে না। এক্ষেত্রে যেটা ট্রাস্ট করে যেটা রাখা হলো সেটা সরকার এটা আইন করবে, ভালোর জন্য কাদের ভালো হবে সেই সমস্ত উনি সে মতো ওনার মত দিয়ে গেছেন। তিনি আসলে সেই সমাজতন্ত্রীদের সোশ্যালিস্টদের মধ্যে কিন্তু
ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে কিন্তু সামাজিক অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে চান। মার্ক্সের পদ্ধতিতে একদম সোশ্যালিস্টদের মতে ব্যক্তিগত সম্পদ উচ্ছেদের ব্যাপারে কিন্তু মতামত দেখেন, যেমন না ওটা ঠিক নয়, ব্যক্তিগত সব রাষ্ট্রীয়করণ করতে হয়, ন্যাশনালাইজ করে আমরা করবো, সামাজিক অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করবো, সেটা সম্ভব না, সেটা করা উচিত হবে না। কারণ তিনি মনে করতেন এর ফলে কি রাষ্ট্রের ক্ষমতা অত্যধিক বৃদ্ধি পাবে। এতে কি হয়, রাষ্ট্রের ক্ষমতা যদি বৃদ্ধি পায় তখন কি হবে, স্বৈরাচারী হবে, রাষ্ট্র স্বৈরাচারী হয়ে ব্যক্তি হরণ করবে। এটাই বলেছে, রাষ্ট্রের অধিক ক্ষমতা পাবে যখন ন্যাশনালাইজ করা বা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যদি রাষ্ট্রীয়করণ করে নিন, রাষ্ট্রের ক্ষমতা যদি কেড়ে নিয়ে ওই সমস্ত জিনিস, তবে রাষ্ট্রের ক্ষমতা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাবে এবং রাষ্ট্র সেক্ষেত্রে কি হবে, স্বৈরাচারী হয়ে উঠবে, ব্যক্তি সর্বপ্রকার অধিকার সব হরণ করার চেষ্টা করবে। ব্যবস্থা বা ট্রাস্টিসি প্রত্যেকের জন্য সর্বনিম্ন সর্বোচ্চ আয় বেঁধে দেবে, সরকারি নিয়ম এক্ষেত্রে। আর ট্রাস্টিসির যে নিয়ম, এই কোন পণ্য কি পরিমাণে উৎপাদিত হবে তা নির্ধারিত হবে সামাজিক প্রয়োজনের দ্বারা। সোশ্যালি সেটা দরকার, কতটা দরকার সেটা সমাজ সেটাকে ঠিক করবে। সেক্ষেত্রে কিন্তু মুনাফাটাই কিন্তু ওখানে পরিমাণ কতটা সেটা মুনাফার উপর নির্ভর করে হবে না, সেটা সমাজের কতটা দরকার লাগবে, সেই প্রোডাক্টটা তৈরি করবে, উৎপাদনটা কতটা হবে, সেটা সমাজের কতটা দরকার হবে। এখানে যে মুনাফা করবো, এত মুনাফা করার জন্য এতগুলো আমাদের তৈরি করতে হবে, সেরকম নয়। গান্ধী এই যে ট্রাস্টিসির ব্যবস্থা, এই সম্পর্কিত তত্ত্বের উদ্দেশ্য যে মহৎ, মানে খুবই ভালো ছিল, কিন্তু সমালোচকরা এই তত্ত্বের কি করেছে, বাস্তবমূলক সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে, বাস্তবায়িত কি করে করা যাবে সে সম্পর্কে কিন্তু তার সমালোচকরা প্রথম থেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করে গেছে। বলছে যে কখনো কোনো দয়ালু পুঁজিপতি তার ব্যক্তিগত সম্পত্তির কিছু অংশ জনসেবায় দান করতে পারে, কিছু অংশ, কিন্তু কি শ্রেণী হিসাবে পুঁজিপতি তাদের ব্যক্তিগত সম্পত্তির অধিকাংশ দান করবেন এমন সম্ভাবনা কিন্তু অবিশ্বাস্য, এসব মনে হতে পারে। আরেকবার বলি যে কোচি ব্যবস্থা কেমন হবে তার উপর কিন্তু সন্দেহ প্রকাশ করেছিল তার বিভিন্ন ব্যক্তিরা, তো সমালোচনা করেছিল এই ব্যাপারে যে কোচি ব্যবস্থা যে প্রত্যেকের সর্বনিম্ন সর্বোচ্চ আয় বেঁধে দেবে, কোন পণ্য কি পরিমাণে উৎপাদিত হবে তার নির্ধারিত হবে সামাজিক প্রয়োজনের উপরে, মুনাফার উপরে নয়, প্রফিটের উপরে নয়। গান্ধী এই কোচি ব্যবস্থা সম্পর্কিত তত্ত্বের উদ্দেশ্য যে মহৎ, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু সমালোচনা হয়েছিল এই তত্ত্বে, বাস্তব মূল্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিল, বাস্তবায়িত হবার জন্য বাস্তবায়িত কি করে করা যায় তাই জন্যই সন্দেহ প্রকাশ সবাই করেছে। তো এটাও ঠিক যে গান্ধী বলছেন যে কোনো পুঁজিপতি তার ব্যক্তিগত সম্পদ দান করতে পারে, জনসেবায় দান করতে পারে, ট্রাস্টিশিপের মধ্যে আমরা আনতে পারি, কিন্তু একটা ক্লাস হিসাবে পুঁজিপতিরা, ক্যাপিটালিস্টরা কোন দেশে তাদের ব্যক্তিগত মানে সম্পত্তির যে অধিকাংশ দিয়ে দেবে ট্রাস্টকে, সেরকম সম্ভাবনা কিন্তু নেই, এটা অবিশ্বাস্য। একবিংশ শতাব্দীতে গান্ধীর প্রাসঙ্গিকতা কিন্তু যথেষ্ট রয়েছে। রেলিভেন্স, গান্ধীজি ইজ রেলিভেন্স আমাদের অফ আওয়ার টাইমস ইন 25th সেঞ্চুরি। আমাদের এই শতাব্দীতে গান্ধীজির কি প্রাসঙ্গিকতা আমাদের জানা খুবই দরকার। একবিংশ শতাব্দীতে গান্ধী প্রাসঙ্গিকতা কিন্তু যথেষ্ট রয়েছে, কারণ উনি যেটা দিয়ে গেছেন বিংশ শতাব্দী
ওনার প্রথম ভাবেই উনি তার বিভিন্ন মতামত ব্যক্ত করে গেছেন, যেগুলো এখন সেগুলো কি অচল না চলবে না, সেসব ব্যাপারে আমরা অনেক আছি। এর মধ্যে দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, অনেক সময়কাল পেরিয়ে গেছে, নতুন নতুন থিওরি এসছে, বিভিন্ন কলোনিয়ালিজম আমাদের শেষ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, তারপরে নতুন রাষ্ট্র ব্যবস্থা এসছে, বিভিন্ন দেশ স্বাধীনতা এসছে, বিভিন্ন দেশের স্বাধীনতা এসছে, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, এসব বিভিন্ন দেশ তার কলোনিয়াল ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে। এখন তাদের বিভিন্ন দেশের ডেভেলপমেন্টের ব্যাপারটা এগিয়ে গেছে। এই সমস্যাগুলো গান্ধীজি মূল্যবান চিন্তা গ্রহণ করলে একাবিংশ শতাব্দীর প্রাসঙ্গিকতা সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। এই ব্যাপারে বলতে গেলে প্রথমত কি, রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভূত বিশাল রাষ্ট্রের আধিপত্য ক্ষমতাকে একজনের ক্ষমতা বাড়ছে, একটা দেশের ক্ষমতা বাড়ছে, কেন্দ্রীভূত হচ্ছে বিশাল রাষ্ট্রের। এইভাবে ব্যক্তির স্বাধীনতা কি, একটা রাষ্ট্রের ক্ষমতা যখন বাড়ছে ব্যক্তির স্বাধীনতা কমছে, রাষ্ট্রই সব। এই সংকটের জন্য কিন্তু একটা প্রতিবিধান হিসাবে এই যে এক জায়গাতে যে সেন্ট্রালাইজড হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বিশাল রাষ্ট্রের আকারে, সেগুলোর জন্য কিন্তু প্রথম থেকে চিন্তা করে গেছে। সেটা কি, গান্ধী ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেছে, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আমরা জানি এছাড়া সরকারের ব্যবস্থা সমাজের সমস্ত স্তরে ক্ষমতা ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এক জায়গায় সেন্ট্রালাইজ না করে ক্ষমতা বিভিন্ন জায়গায় কেন্দ্রবিন্দু বিভিন্ন জায়গায় যেন থাকে, এক জায়গায় ইন্দ্রবিন্দু না থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সম্বন্ধে ধারণা, ভিলেজ গভর্নমেন্ট, এই সব ধারণা তো আমরা পাচ্ছি গান্ধীজির কাছ থেকে। গান্ধীর এই সংকটের প্রতিবেদন হিসাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন। এছাড়া কি, সরকার ব্যবস্থা সমাজের নিচু থেকে উঁচু অবধি সমস্ত স্তরে ক্ষমতা ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। আর সেকেন্ড ব্যাপারটা কি, আধুনিক অর্থনীতির বিশ্বায়ন সম্পর্কে সতর্ক করে গান্ধী বলেছিলেন, মানে পুরো অর্থনীতির বিশ্বায়ন সম্পর্কে সতর্ক করেছেন। এর ফলে কি হবে, সাংস্কৃতিক বৈচিত্র্য ধ্বংস হবে, অঞ্চল এক একটা রিজিয়নে তাদের বিভিন্ন সংস্কৃতি, তার ফলে কি হবে, আমরা যখন তার ক্যাপিটাল এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, এরপরে অঞ্চল ভেদে তার সংস্কৃতি অন্যরকম হচ্ছে। এক দেশের জিনিস অন্য দেশে যাচ্ছে, তাদের সংস্কৃতি অন্য দেশে মিলেমিশে অন্যরকম হচ্ছে, তাদের একটা দেশের নির্দিষ্ট যে সংস্কৃতি সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এইরকম সংস্কৃতি কি, এমন ধরনের সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আমাদের যে বিভিন্ন গণগোষ্ঠী রয়ে গেছে, তাদের একটা যে সংস্কৃতি, তার একটা যে নির্দিষ্ট ধারা রয়েছে, সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে বিশ্বায়নের ফলে। কারণ তিনি মনে করতেন কি, যে ব্যক্তির স্বনির্ভরতা রক্ষার জন্য প্রয়োজনীয় আছে। শতাব্দীতে যথেষ্ট মানে আকর্ষণ করবে। দ্বিতীয়ত, গান্ধীর পরিবেশ দূষণ সম্পর্কে মৌলিক বক্তব্য রেখে গেছে। তার মানে মূল জিনিসটা আমরা এখন সবাই বুঝছি। আমরা আজকের দিনের পরিস্থিতি যদি আমরা বিচার করি, আমরা সবাই আমাদের এনভায়রনমেন্ট নিয়ে আমরা প্রত্যেকে সচেতন। তো গান্ধীজি কতদিন আগে কিন্তু তখন বলে গেছেন যে গান্ধী পরিবেশ দূষণ সম্পর্কে কিন্তু তিনি তার মৌলিক বক্তব্য রেখে গেছেন। তার ভাষায় কি, বর্তমানে ভোগ প্রধান সমাজের পরিবেশ সম্পর্কে দায়বদ্ধতার অনুভূতি নেই এবং গান্ধী এই ধরনের নৈতিক উদাসীনতার মোকাবিলা করতে ইচ্ছুক। গান্ধী পরিবেশ দূষণের প্রতিকার জনগণ নৈতিক কর্তব্য হিসাবে কি স্বেচ্ছায় ভোগের আকাঙ্ক্ষা কমিয়ে আনবে, ভোগের আকাঙ্ক্ষা কমাতে হবে।
এইভাবে কি প্রাকৃতিক সম্পদের ভোগের আকাঙ্ক্ষা কমলে কি করব, আমাদের যে প্রাকৃতিক সম্পদ যথেষ্ট লুণ্ঠন সেটা বন্ধ হবে এবং মানুষ, অন্যান্য প্রাণী, অরণ্য, পর্বত, সমুদ্র সবাইকে নিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলবে। গান্ধীর এই তো আত্মসংযম, এটাই মেন কথা, যে গান্ধীজি ভোগ কমাতে বলেছিলেন, তার মানেটা কি? গান্ধী আত্মসংযমের নৈতিক তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। এসব হয়তো এখন আমরা হয়তো অনেকের কাছে আমরা বলেছি হ্যাঁ এটা কখনো হয়, ভোগ মানুষ করবেই, দিন দিন বেশি ভোগ করবে, কিন্তু তার ফলে কি অবস্থা হচ্ছে, আজকে পেট্রোল আর কিছুদিন পরে আমরা পাবো না, আমাদের বন্ধ করে দিতে হবে, আমাদের নতুন ব্যবস্থা তার পক্ষে অন্যরকম তৈরির ব্যবস্থা করতে হবে, তবে কি ভোগ কমাতে হবে। এটাই মেইন জিনিস, এখন সেটাই আসছে আস্তে আস্তে। আমরা এখন সেই ব্যবস্থা নিচ্ছি, আন্তর্জাতিক বিভিন্ন মানে চুক্তির মাধ্যমে আমরা ঠিক করে সবাইকে ভোগ কমানোর প্রবণতা কমিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি, বিভিন্ন দেশকে বলছি তোমরা এরকম ভাবে যাতে এমিশন না হয় তার ব্যবস্থা নাও, তোমরা কয়লা এত সালের পর থেকে আমাদের টেম্পারেচার, পৃথিবীর টেম্পারেচার কমিয়ে ফেলো। এই সব জিনিস কিন্তু আসছে আমাদের কি পরিবেশ দূষণ সমস্যা যখন আমাদের তীব্রতর হয়ে যাচ্ছে, তখন আমাদের সব দেশ পৃথিবীর এখন আমরা সেদিকে একদিকে আমরা চিন্তা করে যাচ্ছি। তাই আমরা গান্ধীজির এই সব ব্যাপারে আমাদের আগেই কিন্তু উনি আমাদের সচেতন করেছিলেন। তবে এই সব ব্যাপার কিন্তু দিন দিন আরো গান্ধীর এই সমস্ত কথাবার্তা দিন দিন আরো বেশি গুরুত্ব পাবে। আরেকটা জিনিস চতুর্থত বলতে গেলে, গান্ধীর অহিংস সম্পর্কিত যে চিন্তাধারা একবিংশ শতাব্দীতেও, মানে এখন যখন আশঙ্কা, আঞ্চলিক সংঘাতের আশঙ্কা পাশাপাশি কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? পারমাণবিক বিশ্বযুদ্ধের আশঙ্কা যে কোনো সময় যে কোনো রকম হতে পারে, আঞ্চলিক সংঘাত তো হয়েই যাচ্ছে। আজও আমরা দেখছি রাশিয়ার অঞ্চলে তখনও চলছে আঞ্চলিক সংঘাতের পাশাপাশি যুদ্ধ অবসম্ভব, এটাও তো ঠিক। এই বক্তব্য মানতে গান্ধী কোনোদিনই কিন্তু রাজি ছিলেন না। উনি বলছেন না, এটা কেন হবে, সবাই বলছে যে এগুলো কিন্তু আমরা পুরো কাটতি করতে পারবো না। আমরা গান্ধীজি কিন্তু না, এটা করা সম্ভব, হিংসাকে বাদ দিয়ে কোনো পদ্ধতিতে আন্তর্জাতিক সংঘাতের সমাধান করা যায়, যাতে হিংসা সৃষ্টিকারী পরিস্থিতিকেই বাতিল করা সম্ভব হয়। তিনি বলছেন হিংসাকে বাদ দিয়ে কোনো পদ্ধতি, মানে হিংসা ধরে তুমি যে কোনো কিছু শান্তি আনবো সেটা সম্ভব নয়। আমরা এমন ভাবে সমস্ত পরিবেশ যেগুলো হিংসা তৈরি করতে পারে, যে সমস্ত পদ্ধতিগুলো হিংসা উৎপত্তি করে, সেই সমস্ত পরিস্থিতিটাকেই আমরা বন্ধ করে দেবো, বাতিল করে দেবো। তাহলে আর কি হবে? হিংসাকে বাদ দিয়ে, মানে বলতে চাইছি যে কোনো আন্তর্জাতিক সংঘাতের সমাধান করা যাবে, যাতে হিংসা সৃষ্টিকারী পরিস্থিতিকেই আমরা প্রথম থেকে নির্মূল করে দিতে পারি। তাই আমরা চিন্তা ভাবনা বর্তমান শতাব্দীতে কিন্তু বলছে প্রাসঙ্গিকতা কিন্তু হারাবে না। তো এখানে একটু সংক্ষিপ্ত মূল্যায়ন। বিংশ শতাব্দীর কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহামানব গান্ধীর মূল্যায়ন কিন্তু সহজ নয়। তাও আমরা একটা ছোটখাটো চেষ্টা করে দেখতে পারি। প্রথমত কি, ভারতের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক হিসেবে প্রায় 3 দশকের অধিককাল, সেই 14 সালের পর থেকে আমরা বলতে পারি 48 সাল পর্যন্ত 3 দশক অধিককাল ধরে গান্ধীর ভূমিকা এক কথায় কিন্তু অবিস্মরণীয়। কারণ কি,
1915 সালে তিনি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারত আসেন, তখন নরমপন্থী আর চরমপন্থী দু ধরনের পারস্পরিক বিরোধ কিন্তু থেকেই গেছিল। 1915 সালের আগে আমরা চিন্তা করি, তখন নরমপন্থী চরমপন্থী এরা চরম ব্যবস্থা নিতে হবে দুই দল। তো এই দুই দলকে রিকনসাইল করা চারটিখানি কথা ছিল না। সব দেশের প্রতিটি লোকজন, পার্টি ক্যাডার, বিভিন্ন লোকেদের, ভারত যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের কি করে এক তলায় ছাতার তলায় নিয়ে আসবো, কি বেসিসে নিয়ে আসবো, সেটাই একটা চরম ব্যবস্থা ছিল। তো সেটাকে তিনি হাতে ধরেছিলেন প্রথম থেকে, উভয় পক্ষকে যেখানে তিনি কাজ করেছিলেন। পারস্পরিক বিরোধে স্বাধীনতা আন্দোলনের বিভ্রান্ত তখন কিন্তু এটা ঠিক যে সেই তার আগে কিন্তু তখন কিন্তু বিভ্রান্ত বিতপ্রায় স্বাধীনতা আন্দোলন কি হবে তার কোনো একটা নির্দিষ্ট পথ, একটা দিক কিন্তু ছিল না। গান্ধীর অহিংস সত্যের আদর্শ সেই স্বাধীনতা আন্দোলনে আবার সেই প্রাণ সঞ্চার করেছিল। তাকে এক নতুন পথের সন্ধান দিল স্বাধীনতা আন্দোলন। তিনি আসার পরে আন্দোলন গান্ধী কি সত্যগ্রহ আদর্শের যে নিজস্ব নৈতিক মূল্য ছাড়াও এক অভিনব সামাজিক ও রাজনৈতিক কর্মপদ্ধতি হিসাবে গুরুত্বকে স্বীকার করতে হবে। কিন্তু সত্যগ্রহ আদর্শ আমরা জানি যে ওনার কাছ থেকে এই সমস্ত যে সত্যগ্রহের যে আদর্শ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা যারা স্বাধীনতা আন্দোলনের জন্য লড়ছে, যারা কলোনিয়াল শাসনের এগেন্স্টে, তারাও কিন্তু গান্ধীজির এই আদর্শ কাছ থেকে তারা একটা নৈতিকভাবে সমর্থন পেয়েছিল। তারা এই অভিনব সমাজের রাজনৈতিক অনুভূতি হিসাবে এর কিন্তু গুরুত্বটাকে আমরা কি করে অস্বীকার করব। আর এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে স্বাধীনতার আন্দোলনকারীরা গান্ধী প্রদর্শিত যে সত্যগ্রহ আন্দোলন তা থেকে সঠিকভাবে বুঝেছিল এবং সেই পদ্ধতি প্রয়োগ করে তারাও বিভিন্ন দেশে স্বাধীনতা আন্দোলন সংগঠিত করেছিল। ওইটা প্রথম গান্ধীজি প্রথমত তার আসার পর তাকে আমরা মূল্যায়ন করতে গেলে প্রথম এই জিনিসটা আমরা প্রথমে বলতেই হবে আমাদের। দ্বিতীয়ত কি, সমাজ সংস্কারক হিসাবে গান্ধীর অবদান কিন্তু অতুলনীয়। সমাজ সংস্কারক হিন্দু মুসলমানের মধ্যে আমাদের দেশে একটা নিয়ে আসা, তিনি সঠিকভাবে বুঝেছিলেন যে অচল কুসংস্কারগ্রস্ত ভারতীয় সমাজের আমূল সংস্কার না করে, যেটা প্রথম দরকার, তিনি স্বাধীনতা আন্দোলন থেকে এইগুলোর থেকে বেশি তখন বলেন এইগুলো না যদি আমরা মুক্ত করি তাহলে আমরা একজোট করবো কি করে। সমাজ সংস্কার হিসেবে গান্ধীর অবদান কিন্তু সঠিকভাবে বুঝেছিলেন যে অচল কুসংস্কারগ্রস্ত ভারতীয় সমাজের আমূল সংস্কার না করলে ভারতকে কিন্তু বিদেশি শাসন মুক্ত করা অসম্ভব। তাই তিনি তার বিভিন্ন সমাজ সংস্কারের মাধ্যমে উনি কিন্তু কুসংস্কারগ্রস্ত ভারতীয় সমাজের সংস্কার সাধন সম্ভব হয় তার দিকে। তাছাড়া শুধু কি হিন্দু মুসলমান, তাছাড়া জাতিভেদ কথা, তাদের উচ্চ নিচ সমাজে উচ্চ নিচের স্থান, এই সমস্ত বিভিন্ন রকম পদ্ধতি, এই সমস্ত ব্যাপারে উনি ওনার বড় কাজ ছিল কুষ্ঠ, যারা কেউ দেখতো না, কুষ্ঠ রোগীদের নিয়ে তাদের কাজ, এই সমস্ত জিনিস আজও ভোলার না। বলেছিলেন প্রথমে এগুলোকে আমূল সংস্কার করতে হবে, তাহলে আমরা বিদেশি শাসকদের কি করে দেশ থেকে তাড়াবো। আমরা যে কোনো আন্দোলন সংগঠিত করতে একত্রতা দরকার। একত্রিতা হতে গেলে আমাকে সমাজের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলমান, উচ্চ নিচ, যে কোনো ব্রাহ্মণ চন্ডাল, সবাইকে এক হতে হবে বিভিন্ন, তবে না আমরা আমাদের দেশের সমাজ সংস্কার করে আমাদের সবাই এক হব। জাতীয়তা বোধ আসবে আমাদের মনে, জাতীয়তা বোধ আসলে তখন আমরা আমাদের
আমাদেরকে শাসন করছে না করছে তখন আমরা বুঝতে পারবো, সেই হিসাবে আমরা ব্যবস্থা নিতে পারবো। এই জিনিসটা উনি এটা ভারতের প্রতিটা লোকের অন্তরে স্থাপন করার চেষ্টা করেছেন। আর তৃতীয় জিনিসটা আমরা এগিয়ে যাচ্ছি, বিংশ ব্যক্তিত্ব। গান্ধীর একবিংশ শতাব্দীতেও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে, এটা না মেনে নিতে চলবে না। এভাবে করে আমরা আগেই আলোচনা করেছি না, যে কি কি জিনিস আমরা আগে জেনেছি। যে চতুর্থ কি গান্ধীর, তাছাড়া অন্যান্য বৈশিষ্ট্য হলো কি সত্য, বিশ্বাস, অহিংসা, সাম্য, এই সমস্ত আদর্শকে তিনি নির্দ্বিধায় তার ব্যক্তি জীবন, রাজনীতি একই সঙ্গে ভোট করেছেন। তো এটা বললে তো চলবে না যে তুমি সত্য, যেটা তিনি নিজে বিশ্বাস করতেন, সত্য, বিশ্বাস, অহিংসা, সাম্য, এই সমস্ত আইডিয়ালস গুলোকে তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন একই রকম ভাবে প্রয়োগ করে গেছে, অ্যাপ্লাই করে গেছে। তাই কি বলবো, আমরা সমগ্র বিশ্বে তিনি একমাত্র নেতা যিনি তার প্রতিটি ঘোষিত ধারণা, বিশ্বাস নিজের জীবনে প্রয়োগ করেছেন। নিজের জীবনে প্রয়োগ করে উনি বিশ্ববাসীকে দেখিয়েছেন, এবং তা করতে গিয়ে তাকে হয়তো জীবনে বহু সুখ দুঃখ বরণ করতে হয়েছে, তবুও তিনি কিন্তু হননি। তাই আমরা শুধু তার পক্ষেই আমরা সম্ভব ছিল বলা, যে উনি, তাই আমরা ভাবি যে তার পক্ষেই বলা সম্ভব ছিল, আমার জীবনই আমার বাণী। নমস্কার, এখানেই শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।